বাতাস দাও। তন্নি হাত পাখা নিয়ে বসল। আস্তে ধীরে বাতাস দিতে দিতে হাঁপিয়ে উঠল। শ্রীনয় চোখ বন্ধ করেই আবারও বলল, জোরে। কারেন্ট এলো তখন। বন্ধ চোখগুলো দেখে তন্নি পা টিপে টিপে বের হয়ে গেল। শ্রীনয় ধরতে পারল না। ঘরমাক্ত শরীরে ফ্যানের বাতাসে শরীর জুড়িয়ে এলে চোখ ভর্তি ঘুম নামল তার। সে ঘুমিয়ে পড়ল। তন্নি সেখান থেকে বের হয়ে দিঘির পাড়ে এলো। থই থই জল দেখতে পেয়ে সে বড় লম্বা করে শ্বাস ফেলল। দুটো চোখ মুদে নিল চেনা ঘ্রাণের সংস্পর্শে এসে। দিঘির অপর দিকে বড় বড় ধানের মাঠ। আধা পাকা ধানের শীষগুলো বাতাসে দুলছে। শিলাদের বাড়ি উত্তর দিকে। তন্নি কয়েকটা পেয়ারা পারল। তারপর গলা ছেড়ে ডাকল, শিলা, শিলা। শিলা এলে দুই বান্ধবী বহুদিনের স্বভাববশত বসলো গাছের গোড়ায়। তন্নি শিলার কাঁধে মাথা রাখল। পুকুরের পাড় জুড়ে বাতাস। শিলা সলজ্জিত গলায় বলল, তোর বাসার ঘরের কাহিনী বল। তন্নি জিজ্ঞেস করলো, কেন? বল না, তুই না বলছিলি বলবি। তন্নি শরীরের শাড়িটা একটু ঢিলেঢালা করলো। গলাটা তখন পুরোপুরি উন্মুক্ত হলো। শিলা হকচকিয়ে উঠল সেটা দেখে। ব্যথা পাসনি? তন্নি লজ্জা পেয়ে মিনমিন করলো, যা, ব্যথা পাবো কেন? তোর বোন এমন রাক্ষস কেন? এভাবে বলবি না, ও কিছুই করেনি জানিস। সবাই আমায় এত ভয় দেখিয়েছে, অথচ রাতে উনি আমার সাথে কি সুন্দর করে কথা বললেন। আমার কোনো ইচ্ছে আছে কিনা, স্বপ্ন আছে কিনা, সব জিজ্ঞেস করেছেন। আমি তো আশ্চর্য হচ্ছিলাম ভীষণ। শিলা সন্দেহী গলায় আওড়ালো। তার মানে তন্নি আটকে দিল। কিছু না, বোধহয় রাগটা একটু বেশি। মোহনা বলল কাল। শিলা সায় জানালো। তারপর নড়ে চড়ে বসলো। রাগ বেশি থাকার কুফল কি জানিস? ধুর, কোনদিন যদি রাগ মাথায় তোর গায়ে হাত তোলে। তন্নি মুখ ভেঙচি কাটে। কেন হাত তুলবে? অপরাধ করলে বোঝাবে, আর না হলে মুখে বলবে। পুরুষ যদি ধৈর্যবান না হয় তাহলে কিসের পুরুষ? যাদের রাগ বেশি তারা বউদেরকে ভালোবাসে। এক আধবার হাত তুলে তারপর ঠিক মানিয়ে নেয় ইনিয়ে বিনিয়ে। তন্নি শ্যাওলা পড়া জলের দিকে তাকালো। কঠিন হলো তার কণ্ঠস্বর। আমাকে লালন পালন করেছে আমার বাবা। আমার বাবা কোনোদিন আমার শরীরের ফুলের টোকাও দেয়নি। ও কেন দেবে? শরীরে হাত তোলা বিষয়টা কতটা জঘন্য তুই ভাবতেও পারিস না। এত ঘৃণিত ছোঁয়া সহ্য করা যায় না। তারপর আবার ভালোবাসা। ও যদি কোনোদিন ভুলেও আমার শরীরে হাতে, আমি চলে আসবো। মেয়েরে সরি সরি মানার প্রশ্নই আসে না। তোর বরে এটা আগে ভাগেই বলে দিস। তন্নি আর উত্তর দিল না। কথাগুলো সে বলেছে সেটা বিশ্বাসই হচ্ছে না। জ্ঞানী লোকের সাথে একদিন থেকেই জ্ঞানী হয়ে গেল নাকি? তন্নি পিঠ পেছনে নিয়ে নিজের ঘরের জানালার দিকে তাকালো। বিছানায় ত্রিনয় বসে। হাতে ওটা কি? তন্নি সেখান থেকে উঠে এলো। বলল, আমি যাই, কালকে আসিস আরেকবার। সে দ্রুত পায়ে এলো। ঘরের ভেতরে ঢুকে দেখলো ত্রিনয়ের হাতে তার খাতা। হাতের লেখার অবস্থা ভীষণ বাজে। ত্রিনয়ের উপস্থিতি বুঝতে পারল। তন্নি তখন কাচুমাচু করছে। লোকটা জিজ্ঞেস করলো, পরীক্ষা দিয়েছিলে? তন্নি মিনমিন করলো, হুম। রেজাল্ট? বেশি ভালো না। ত্রিনয় ওর দিকে তাকালো চোখ কুঁচকে। কলেজে ভর্তি হলে না কেন? তন্নি অবাক হলো বেশ। মেয়েরা কলেজে যায়, লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? পড়াশোনা করলে লোকে কিছু বলবে কেন? এমা, বলবে না? মেয়ে মানুষ এসএসসি পর্যন্ত পড়েছে, এটাই তো বেশি। ওরা আবার ছেলে পেলেদের মাঝে গিয়ে কলেজে পড়বে কেন? ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমার পড়াশোনার শখ নেই? তন্নি ঘন ঘন মাথা নাড়ল। না। ত্রিনয় শান্ত কণ্ঠে ওকে বলল। আমি ভর্তি করিয়ে দেব মহিলা কলেজে। তন্নি আতকে উঠল। এগিয়ে এলো আরেকটু। অনুনয় করলো, আমি পড়বো না। কেন? ত্রিনয় তাজ্জব হয়েছে। লেখাপড়া কত কঠিন জানো? আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখলেও আর পড়বো না। ত্রিনয় শান্ত হলো। এটা কোন মেরুর মানুষ? মেয়েরা না পড়ালেখা করতে পাগল? সে বোঝাতে চাইল। ছেলে মেয়ে অশিক্ষিত হোক সেটা তুমি চাও? তন্নি হাত দুটো আঁকিবুকি করছে। 10 পর্যন্ত কি যথেষ্ট নয়? তুমি তো পড়ালেখা জানোই। তারপর আরেকটু এগিয়ে এসে পাশে বসলো। বাহুতে হাত রাখলো। আমি পড়বো না। ত্রিনয় ওর কোমর জড়িয়ে ধরল। তন্নি আরেকটু গুটিয়ে যায়। কথায় কথায় স্পর্শ। ত্রিনয় চোখে চোখ রাখে। পড়বে না?
তন্নি বুকের কাছে শার্ট আঁকড়ে ধরেছে, চোখেই তাকিয়ে উচ্চারণ করলো, না, আরেকবার বলো। করবো না। বাকিটা তন্নি উচ্চারণ করতে পারল না। তিনয় ঠোঁট চেপে ধরল ঠোঁটে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে দলিত মথিত হলো ঠোঁটটা। তন্নি শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু দরজা তার সিটকেনে আটকানো হয়নি। বেসামাল স্পর্শ, নতুন নতুন স্পর্শ, অনুভূতি তন্নি নিতে পারে না। বেশিরভাগ সময় এমন আগুন ছোঁয়ায় সে হাঁসফাঁস করে। তখন রাত হয়েছে। আসমা বেগম বেশ আদর যত্ন করে খাইয়েছেন ত্রিনয়কে। সবাই সবার ঘরে, তন্নিও নিজের ঘরে। ত্রিনয় একটু বাইরে গেছে, ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, কথা বলতে হবে একটু। নূরজাহান এলেন তখন। তন্নি বিছানায় বসে হেসে ডাকলো, এসো সুন্দরী। নূরজাহান ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, জামাই কই? একটু বাইরে গেছে, বসো তুমি। নূরজাহান পাশে বসলেন। তন্নির মাথায় কাপড় নেই। উনি চোখ কুঁচকে গলাটার দিকে তাকালেন। বুঝতে পেরে দুষ্টুমি করলেন। জামাই রাতে শোয়াক করেছে? আদর তো দেখা যায়। তন্নির গলা ঢাকলো না, বুক ফুলিয়ে বলল। তুমি দেখো না। উনি পরপর তার হাতটাও দেখলেন, সেটাকে টেনে নিজের কাছে নিলেন। জিজ্ঞেস করলেন, হাতে দাগ কিসের? তন্নির কণ্ঠস্বর নিভু। আমিই দিয়েছি। জামাইটা কি বেশি ভালো না বউ? কো আমারে। তন্নি গাল ফুলিয়ে নিল। একদিনে কি বোঝা যায়? রাতে কি হয়েছে সেগুলো ক আমারে। তন্নি হাত নাড়ল মাঝে দাঁড়ানো নাই। কিছু হয়নি, ডরে আমার শরীর কাঁপছিল। তোমরা এত ভয় দেখিয়েছো, উল্টো আমাকে জিজ্ঞেস করছে সব টক ইচ্ছে টিচ্ছে আছে কিনা, আরো অনেক কথা। তারপর ঘুম। নূরজাহান বোধহয় সন্তোষ হলেন, পুনরায় জিজ্ঞেস করলেন, আর কিছু বলেনি? বলেছে তাড়াতাড়ি বড় হওয়ার কথা। উনি এবারে হেসে ফেললেন চট করে। ধৈর্য, বেশি দিন থাকবো না। জানি জানি, পুরুষ মানুষের সাথেই তো এত বছর সংসার করলাম। তুই মিলাই আনিস আমার কথা। কিসের কথা মেলাবে? ত্রিনয় ঘরে ঢুকে জিজ্ঞেস করল। গিয়ে বসলো নূরজাহানের পাশে। উনি জিজ্ঞেস করলেন উল্টো, নাতি কেমন আমার? ত্রিনয় মাথা দুলিয়ে বলল, ভালোই, তবে লজ্জা কম। সকালে ঘুমের মধ্যে চুমু দেওয়ার কারণে কথাটা বলেছে। তন্নি বেশ বুঝতে পারল। নূরজাহান মিটিমিটি হাসলেন। ভালো হইছে তোর। আমগো লজ্জা ভাঙতেই 2-3 বছর লাগছিল, সময় বাঁচবে। তারপর তিনি তন্নির দিকে তাকালেন। বউ, আজকে আমার সাথে থাকবি। ত্রিনয় তাকিয়ে আছে। তন্নি ভনিতা করল না, এমনিতেও বলেছে ওর নাকি লজ্জা কম। সে শুনিয়ে শুনিয়ে বলল, নতুন বিয়ে হয়েছে কি তোমার সাথে থাকার জন্যে? যাও তো। ত্রিনয় বলল, দেখলে বুড়ি, জীবনটা ভীষণ হতাশায় ভরা। খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। নূরজাহান পাল্টা বললেন, সব ঠিক হয়ে যাবে, একবার শুধু মধু খাও। তুমি বুড়ি সত্যি নির্লজ্জ। দাদা কি তোমার লজ্জা গুলে খেয়েছিল? না, তুই খাইস। খাইসটার ঘরে খাইসটা পায় না আমার সাথে। যা, আমার লাও গাছটার কাছে। উনি রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন। মৃত স্বামীর নামে কথা শুনতে উনি রাজি না। তন্নি দেখল কেবল নূরজাহান সঙ্গে থাকলেই ত্রিনয় একটু আধটু হাসে। সে কল্পনা করে কি এমন হতো দুজনের বিয়ে হলে। তারপর নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে। তবা তবা, আস্তে গভীর হল। রাতে সে আবিষ্কার করলো পাশের লোকটা কেমন যেন। তন্নি ভাবে একটা অপরিচিত অজানা মেয়েকে এরা জড়তা ছাড়া চুমু খায় কীভাবে, তাও চেপে ধরে। তার দম বন্ধ হয়ে যায় যখন দু হাতে জাপটে ধরে ত্রিনয়। বিয়ে আল্লাহর প্রদত্ত পবিত্র বন্ধন। এর মতো শক্ত মজবুত বন্ধন সৃষ্টিকর্তা আর কিছুতেই দেননি বোধহয়। দুটো ভিন্ন বিপরীত মেরুর আত্মা কেমন মিলেমিশে একাকার হয়ে যায়, একে অপরের দুঃখে দুঃখী হয়ে যায়। অথচ তারা একটা সময় একে অপরকে চিনত না, নামটা পর্যন্ত জানত না। কোনোদিন চোখের দেখা হয়নি, মুখের কথা হয়নি। তবুও কেমন যেন হুট করে দুজন সংসারী হয়ে যায়। এক বিছানায় দুদিন থেকেই অভ্যাস হয়ে যায়। মায়ায় মায়ায় মুড়িয়ে যায় দুটি মন। ভালোবাসা এসে যায় হুট করে আসা বৃষ্টির মতো। দেখতে হয়, তবে থামানো যায় না। উপভোগ করতে হয়, কিন্তু আটকানো যায় না। তন্নি একটু বেশি চঞ্চল, তবে অবুঝ না। ছোট থেকে গ্রামে বড় হওয়ায় তাগিদে সংসার জিনিসটা ও খুব ভালোভাবেই জানে। শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু তন্নি চেষ্টা করবে। প্রথম দিন রোজিনাকে দেখে তেমনটাই মনে হয়েছিল তার।
মানুষ ভালো খারাপের মিশেলে তৈরি হয়, তার মানবের এক অলিখিত নিয়ম। তাদের চোখে নতুন মানুষের ভালোটাই আগে ধরা পড়ে। বাড়ি থেকে ফিরে আসার পর তন্নি সংসার করতে চাইছে। নববধূর লাজ, স্বামীর হুটহাট ছোঁয়ার সংস্পর্শে গাল দুটো সবসময় লাল থাকে তার। হাঁটতে বসতে এমনকি খেতে গেলেও স্বামীর বেসামাল ছোঁয়া মনে পড়লে ঠোঁট প্রসারিত হয়। গোধূলি নামে শুভ্র গালের জমিনে বাড়িতে দুপুরে ভাত রান্না হয়। সকালের খাবারটা তন্নি নিজে বানিয়েছে আজ। রান্নাঘরে আসার পর রোজিনা আস্তে ধীরে চলে গেছেন। মেয়েটা হাঁপিয়ে উঠলেও সব করেছে, তবে বিপত্তি বাঁধল দুপুরে ভাত রাঁধতে গিয়ে। তন্নি ভাতের মার ফেলতে পারে না। গরম ভাতের মার ফেলতে গিয়ে হাতে পড়ে অনেকটা। ফর্সা চামড়া টুকটুকে লাল হয়ে ফুরে গেছে। পুড়ে যাওয়ার এত জ্বালা তন্নি পারে না সারা বাড়ি উজাড় করে কাঁদতে। তার চিৎকারে রোজিনা এসে তাড়াতাড়ি পানি দিয়েছে, মলম দিয়েছে। তন্নির কান্না থামে না। উনি বলেছেন, রাত্রে গিয়ে কত হাত পুড়েছি, মেয়েরা একটু শক্ত হতে হয়, আহ্লাদি হলে সংসার করবে কিভাবে? প্রথম দিন ত্রিনয়ের ধমক মনে রেখে তন্নি কিছু বলল না। শাশুড়ি মায়ের কাছ থেকে আরেকটু যত্ন সে আশা করেছিল, পেল না। কষ্টের তোপে সবার আগে মনে পড়ল মায়ের কথা। মা থাকলে কয়েক মাসের জন্য রান্নাঘরের কাছে যাওয়ার জন্য অনুমতি দিতেন না। মায়ের মতো অনেকে হয়, কিন্তু মা হয় না। যত্ন করে মলম শাশুড়ি মাও লাগায়, কিন্তু মায়ের মতো মাথায় হাত বুলায় না। বলে না, এখানে আর আসিস না, হাত বুলেছে, একটু শুয়ে থাক। মা হয় মা, যার সাথে তাবুতো দুনিয়ার কোনো তুলনা হয় না, বাবারও না। চিরই বাড়িতে আসে 3টের দিকে। তন্নি রান্নাবান্না শেষ করে গোসলের পর শুয়ে আছে। শরীর কাঁপছে, বোধহয় জ্বর আসবে। কয়েকটা দিন ধরে এত ঘুম পায়, সে অর্ধেক জাগ্রত অর্ধেক ঘুমন্ত। ত্রিনয় ঘরে ঢুকলো শব্দ করে। তন্নি হুড়মুড়িয়ে উঠে বসলো। ত্রিনয় তাকালো তার দিকে, চোখ দুটো লাল। ত্রিনয় ঘড়ি শার্ট কিচ্ছু খুলো না। লক্ষ্য করে দরজার কাছ থেকে দ্রুত পায়ে এগিয়ে এলো, বসলো বিছানায়। ওর গাল আঁকড়ে ধরল। কি হয়েছে, চোখ লাল কেন আফরোজা? অভিমান গাঢ় হয়ে মেঘ হয়ে যায়। সেখানে আরেকটু মেঘ জমলে যেমন বৃষ্টি শুরু হয়, তেমনভাবে তন্নি কেঁদে উঠল। একটা হাত কাঁথার নিচে, অপর হাতটা দিয়ে সে ত্রিনয়ের পিঠ আঁকড়ে ধরল, বুকে মাথা চেপে রাখল। শরীরটা দুলে উঠল তার। ত্রিনয় পিঠে মাথায় হাত বুলায়। অশান্ত কণ্ঠে ফের জিজ্ঞেস করে, বলো, কেউ কিছু বলেছে? আম্মু বলেছে কিছু? তন্নি মাথা নাড়ে। ত্রিনয়ের শরীরটা ঘর মাখত দারুণ একটা পুরুষালী সুবাস। অল্প কয়েকদিনে তন্নির প্রিয় হয়ে যাওয়া একটা সুবাস। সে কাঁথার নিচের হাতটা সামলে আনলো। ত্রিনয় চোখ বুজে ফেলল, বুঝেছে সে। তারপর হাতটা ধরল। পাশের ড্রয়ার থেকে মলমের কৌটো নিয়ে একটু একটু করে লাগিয়ে দিল ফু দিয়ে দিয়ে। তার বুকে তন্নি মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। সে আরেকবার ফুপিয়ে উঠল। জ্বলছে। ত্রিনয় বিন্দুমাত্র বিরক্ত হয় না। তার মুখটা গরমের কারণে লাল হয়েছে। সে আরেকটু যত্ন করে সেটা লাগিয়ে দিল। তন্নি যত্ন বোঝে না, উদ্বিগ্ন মুখ চেনে না, কিন্তু এই মুহূর্তে ত্রিনয়কে ঠিক মায়ের মতো আপন মনে হয়, যাকে কিচ্ছু বলতে হয় না, জানাতে হয় না। স্বামী আপন, ঠিক ততটাই আপন যতটা আপন হলে মেয়েরা দুঃখ ভুলে যেতে শিখে যায়, চোখের অপর পাশে কান্না রেখে আসতে শিখে যায়। মলম লাগানো শেষ হলে ত্রিনয় ওর দিকে তাকালো। তখনও বুকে পড়ে আছে। সে হাতটা ঠোঁটের সামনে নিয়ে ঠোঁট ছোঁয়ালো, চেপেই রাখলো বহুক্ষণ। তন্নি গুটিয়ে গিয়ে গলাটা আরেকটু শক্ত হাতে জড়িয়ে ধরে, বুকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। ত্রিনয় ঠোঁট সরালো। কাজগুলো করার ইঙ্গিত বুকের কোথাও থেকে আসছে। নইলে এসব সম্পর্কে ত্রিনয় সম্পূর্ণ অবগত, অনভিজ্ঞ। সে বিছানায় হেলান দিল। তন্নির মাথায় হাত রেখে বলল, ঘুমাও। তন্নি মুখটা উপরে তুলল। তুমি ওয়াশরুমে যাবে না? শার্টটা খোলো, ঘড়ি। ত্রিনয় আটকে দিল। মন চাচ্ছে না এখন, ঘুমাও তুমি এখানেই। আম্মু বলেছে কিছু? তন্নি ভাঙা গলায় বলল, এতটুকু পড়লে কিছু হয় না, মেয়েদের এত আহ্লাদি হতে হয় না। ত্রিনয় শুনল, তারপর আদেশ করল, ঘুমানোর চেষ্টা করো। কথা শেষে সে ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটটা কপালেও গেছে। ত্রিনয় কী করবে বুঝতে পারছে না, কি করা উচিত। খারাপ লাগছে, অসম্ভব খারাপ। তন্নির হাতে দাগটা হওয়ার কথা ছিল না, তবু হয়েছে। সম্পূর্ণ দাগহীন একটা মেয়ে তার কাছে এসে 2 দিনেই হাত পুড়িয়ে ফেলেছে। দোষটা ত্রিনয়ের।
স্ত্রীকে সুরক্ষা দিতে অপারগ হয়েছে সে। বিষয়টা ভীষণ লজ্জাজনক। নিজের কাছে নিজে ছোট হওয়া, অথচ তার উচিত ছিল মেয়েটাকে পুতুলের মতন আগলে রাখা। নারীরা নরম হয়, কোমল হয়, তাদেরকে বুকে রেখে সংসার শেখাতে হয়, হাতে হাত রেখে দুঃখ শুষে নিতে হয়। ত্রিনয়ের মন চাইছে পোড়ার দাগটুকু নিজের হাতে নিয়ে নেওয়ার। সে অধৈর্য হাতে ফোন তুলল। ভীষণ অপরাধবোধ কাজ করছে ভেতরে ভেতরে। কল রিসিভ হলো কয়েক মিনিট পরে। অপর পাশে জন কিছু বলতে পারল না। সে বলল, অঙ্কন, একটা কাজের বুয়ার হদিশ কর তাড়াতাড়ি, আজকের ভেতর। তারপর আরও তিনজনকে ফোন দিল। সবাইকে একই কথা বলল পরপর। তনি ততক্ষণে ঘুমিয়ে গেছে। ত্রিনয় ওকে শুইয়ে দিল আস্তে করে। তারপর নেমে এলো নিচে। রোজিনা সোফায় বসে আছেন। ছেলেকে একই পোশাকে নেমে আসতে দেখে তিনি ভ্রু কুঁচকে তাকালেন। ত্রিনয় নেমে এসে পাশে বসলো। উনি জিজ্ঞেস করলেন, কী রে বাবা, বেশ হলি না? খাবি না? ত্রিনয় সোফায় মাথা রাখলো। নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো। তোমাদের বৌমার হাত পড়েছে। উনি একটু ইতস্তত করলেন। হ্যাঁ, তোর বউ ভাতের মার ফেলতে পারে না, সেটা আমাকে বলবে তো? তুমি কোথায় ছিলে? ঘরে। ত্রিনয় চোখ বন্ধ করলো। মাকে কি বলবে সে? তার জীবনের প্রথম নারী তার মা। বউকে পেয়ে মায়ের সাথে খারাপ ব্যবহারের কোনো মানে হয় না। তাই সে শান্ত কণ্ঠে আওড়ালো, কদিন হলো বিয়ে হয়েছে, এখনই তুমি ওকে একা একা রান্না করতে দিচ্ছ? আম্মু, তোমাকেও তো বুঝতে হবে। আজকে তুমি ওকে যেভাবে ট্রিট করবে, কালকে ও নিজেও তোমাকে সেভাবেই ট্রিট করবে। আমি কিছু বললে মুখের উপর তোমার করা কাজকর্মের হিসাব দিয়ে দেবে। আমি ওর মুখে তোমার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য শুনতে চাই না মা। তিনি গলা এলিয়ে জিজ্ঞেস করলেন। তন্নি, কিছু বলেছ? ত্রিনয় সামনে তাকালেও চোখ মেলে। শরীর ধুলো বাড়িতে চুলকাচ্ছে। সে হাত দিয়ে গলারটায় ঢিলে করল। বলেনি? হাত পুড়ে যাওয়ার পর একবার ওর মাথায় হাত বুলিয়ে দেওয়া উচিত ছিল তোমার। আফরোজাকে আমি ততটুকু চিনেছি, আপন করে নিলেও ও নিজেও আপন করতে জানে, খুব দ্রুত মিশতে জানে। যতটুকু সে আমার সামনে কেঁদেছে, ততটুকু তোমার সামনে কাঁদা উচিত ছিল। তুমি এখনও ওর প্রিয়তে যাওনি। লোকপ্রিয় মানুষ ছাড়া কারো সামনে কাঁদে না ও। রোজিনা উত্তর দিলেন না। ছেলেকে ওনার চেনা আছে, কথায় কথা বাড়বে। এখন শান্ত আছে, তারপর হুট করে রেগে যাবে। উনি এগিয়ে এসে শরীর ঘেঁষে বসলেন, বাহুতে হাত রাখলেন। আচ্ছা বাবা, যা ফ্রেশ হয়ে আয়, আম্মু খাবার দেই, বৌমা ঘুমায়। হ্যাঁ, আমার ভালো লাগছে না। বিয়ে করা উচিত হয়নি। একটু হাত পোড়া দেখেই অপরাধ বোধে মরে যাচ্ছি। আমি কাজের জন্য মহিলা খুঁজছি, পেয়ে গেলে উনি আসবেন। রান্নাবান্না তোমার করতে হবে না, আফরোজাই করবে। যিনি আসবেন তিনি শুধু সাহায্য করবেন। এ নিয়ে কোনো কথা বলো না। আমি ঝামেলা চাচ্ছি না। ওকে বিয়ে করেছি আমি, আগলে রাখার দায়িত্বও আমার। বউ সে আমার, কাজের লোক না। ত্রিনয় ওপরে চলে এলো। তন্নি তখনও বেশ ঘুমিয়ে আছে। সে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে খাট ঘেঁষে বসলো। তার বউটা কত সুন্দর দেখতে। ওর নানি বলতো, তুই একটা সুন্দর বউ পাবি। ত্রিনয় পেয়েছে, এবং অল্প কয়েকদিনে কেমন একটা টান এসে পড়েছে। কি সুন্দর পুতুলের মতো দেখতে। এই মেয়েকে সে ধমক দেবে কিভাবে? শুধু মায়াবী মুখটার দিকে তাকিয়ে সে নিজেকে এখনো আটকে রেখেছে। চোখ দুটো কি সুন্দর, লম্বা চুল। তন্নির চুলগুলো ত্রিনয়ের খুব পছন্দ। সেগুলোর ঘ্রাণটা দারুণ। ত্রিনয় কয়েকটা চুল মুঠোতে তুলে নাকের কাছে নিল। তারপর আরেকটু এগিয়ে ফের কপালে চুমু খেল। প্রেম, প্রণয়, ভালোবাসা এত তাড়াতাড়ি সম্ভব না। ওর ক্ষেত্রে সম্ভব হয়েছে শুধু বিবাহের জোরে। বিয়ের এতটাই শক্তি, হালাল যে। তাই বিকেলে ত্রিনয় বের হয়েছিল। তন্নির ঘুম ভেঙেছে সন্ধ্যায়। রোজিনা এসে বারবার জিজ্ঞেস করেছেন, খারাপ লাগছে কি না, জ্বর এসেছে কি না? তন্নি অবাক হলো কতক্ষণ। তারপর মিষ্টি করে হাসলো, আবদার করলো। আমার চুলগুলো আছড়ে দেবে আম্মা? রোজিনা হাসি মুখে এগিয়ে এসেছেন। বহুক্ষণ বউ শাশুড়ি বেশ কথাবার্তা চালিয়ে গেছেন। খেতে বসার সময়ও ত্রিনয় আসেনি। তন্নি সবার সাথেই খেতে বসলো। ত্রিনয় রাতে খাবে না। বিকেলে একটা মহিলা এসেছিল। তন্নি শুনেছে উনি কাল থেকে তন্নিকে সাহায্য করবে রান্না বান্নায়। সে খুব খুশি হয়েছে শুনে। খেতে খেতে জুই বলল, ভাবিকে ভাবির আব্বু কত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? তন্নি উত্তর দিল না। সবার সাথে কথা বলা ভালো লাগে না। রাত হয়ে গেছে। ত্রিনয়ের আসার খবর নেই। সে ঘরে এলো। রোজিনা বেনি বেঁধে দিয়েছেন ফিতে দিয়ে। লাল সবুজ ফিতেগুলো লম্বা বেনির আগায় ঝুলছে।
সে আয়নার সামনে দাঁড়ালো, মুখে ক্রিম দিতে দিতে ত্রিনয় এসে পড়ল। তন্নি দেখেও কথা বলল না। ত্রিনয় ঢুকেই আগে জিজ্ঞেস করলো। হাতের জ্বলুনি কমেছে? বলতে বলতে একটা ছোট প্যাকেট রাখলো বিছানায়। তন্নি মাথা নাড়ল। ত্রিনয় ওয়াশরুমে ঢুকতে সে দ্রুত পায়ে বিছানার কাছে এলো। প্যাকেট হাতে নিয়ে ছিলল সেটা। দুমুঠো চুড়ি, সোনালি আর সবুজ রঙের সিলভারের চুড়ি। তন্নি হা হয়ে গেল। সেগুলো দিয়ে বুকে চেপে ধরল। চুড়ি তার ভীষণ প্রিয়। পেছন থেকে কেউ ওর বেনিটা টেনে ধরল। চুলকে কি খাইয়েছ? তন্নি চুড়িগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল। কিছু খাওয়াতে হয় না, এমনি বড় হয়। ত্রিনয় আরেকটু কাছে এসে বেনিটা দিয়ে ওর গলায় প্যাঁচ দিল। তন্নি হাতে ধরল। ত্রিনয় জিজ্ঞেস করে। মেরে ফেলি? তন্নি ভয় পায়। কেন? ছাড়ো, ব্যথা পাচ্ছি। ত্রিনয় একটু হেসে ছেড়ে দিল। বসলো বিছানায়। তন্নি সোনালি চুড়িগুলো দেখিয়ে বলল। আমার জন্য? পছন্দ হয়েছে? তন্নি আপ্লুত হলো। এসে কথাবার্তা ছাড়ায় ত্রিনয়ের কোলের ওপর বসলো। চুড়ি আমার ভীষণ প্রিয়, কিন্তু এগুলো থেকে বেশি সুন্দর রেশমি চুড়ি। রেশমি চুড়ি পাওয়া যায় না? ত্রিনয়ের দুটো হাত পেছনের দিকে বিছানায় ভর দেওয়া। সে বলল। আমি রেশমি চুড়ি চিনি না। এগুলোর কথা একজন বলল, মেয়েরা নাকি গিফট পেলে খুশি হয়। কাচের চুড়িও চেনো না? সেগুলোই রেশমি চুড়ি, আমি এগুলো পরি। ত্রিনয় চুড়িগুলো হাতে নিল। তন্নির চোখ মুখ ভীষণ উজ্জ্বল। বিয়ের পর এতটা হাসতে এখনো পর্যন্ত সে দেখেনি। কেবল কয়েকটা চুড়ি দেখে এত উল্লাসের কি আছে? সে কোমর ধরে পাশে বসিয়ে দিল। প্রথমে সবুজ চুড়িগুলো মুঠোয় রাখল। তারপর একে একে সবগুলো চুড়ি ধীরে ধীরে পরিয়ে দিল। তন্নি তাকিয়ে থাকে সম্পূর্ণ সময়। ত্রিনয়কে সে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে, প্রেমে পড়ছে। ফর্সা হাতে সবুজ চুড়িগুলো চকমক করছে, ভীষণ মানিয়েছে। হাতটা তুলে আরও একবার ঠোঁটে ছোঁয়ানোর মনোবাসনা ত্রিনয় বহু কষ্টে দমিয়ে রাখল। উকি দিয়ে বাইরে তাকালো সে। চাঁদটা পরিপূর্ণ না হলেও বেশ অনেকটা। সে জিজ্ঞেস করলো। ছাদে যাবে? তন্নির তেমন আগ্রহ নেই। ত্রিনয়ের সাথে থাকতে পারবে ভেবে সে রাজি হলো। কি এমন আছে ছাদে? একসাথে চাঁদ দেখলেই বা কি হয়? তন্নি সে রহস্য আজ ভেদ করেই ছাড়বে। ত্রিনয় আরও কিছুক্ষণ হাতগুলো নেড়েচেড়ে দেখে মাথায় আঁচল তুলে দিল। বধূ বধূ দেখতে লাগছে তাকে। বিয়ের পর থেকে তন্নি শাড়ি পরে, তার ভালো লাগে। আজকাল আরেকজনকেও বেশ ভালো লাগে, ত্রিনয়কে। বিকেলের যত্নটুকু তন্নি আজীবন মনে রাখবে, কখনো ভুলবে না। আকাশে জুড়ে আজ অর্ধ গোলাকার চাঁদ। কৃষকের হাতের ধান কাটার কাঁচির ন্যায় দেখতে। নিশতি রাত আশেপাশে। বাড়ির পেছনে কতগুলো বড় বড় গাছ। কাঁঠালের মেহগুনির ছাদ থেকে কিশোরগঞ্জের সদর দেখা যায় একটু আধটু। দোতলা বাড়ির উচ্চতা বেশি না, ফলে গুরুদয়ালের মাঠ দেখা যায় না। কেবল কয়েকটা ব্রিজ চোখে পড়ে। তন্নির পরনে একটা কলাপাতা রঙের শাড়ি। ত্রিনয় পরেছে কালো টি শার্ট। দুজন যখন ছাদে এলো তখন 11টার বেশি সময়। বাড়ির কেউ জেগে নেই। চারপাশটা বড্ড নীরব। ছাদের উত্তর পাশে বসার জন্য একটা দোলনা। তন্নি চুপচাপ আশপাশে দেখছে। এই কয়েকদিনে ছাদে বেশি একটা আসা হয়নি। ঝুমঝুম করছে সব কিছুই। তন্নি তবুও ভয় পায় না। পাশে ত্রিনয় আছে যে। ত্রিনয় দোলনায় বসল না। তন্নিকে বাহুতে জড়িয়ে ছাদের একপাশে দাঁড়ালো। কানের কাছে ফিসফিস করলো। এবার চাঁদ দেখো। কথা শুনে তন্নি ওপরে তাকালো। শরীরটা সে ত্রিনয়ের বাহুতে ছেড়েছে। আকাশ জুড়ে মিটিমিটি তারা, নক্ষত্রের মেলা বসেছে। তার নিচে খেলছে অনেকগুলো জোনাকি পোকা। চারপাশে তত্তর করে আলো ছড়াচ্ছে। ডোবার পাশ থেকে কুহুকের ডাক ভেসে আসছে। তন্নি কেমন করে যেন তাকিয়ে থাকে। হঠাৎ করে নিশ্চুপ ভঙ্গিমায় চুপ হয়ে যায় সে। চাঁদটাকে দেখে যায় এক ধ্যানে, এক দৃষ্টিতে। তারপর হারিয়ে যায়। বহুক্ষণ কাটলে মনে পড়ে কিছু স্পষ্ট স্মৃতি। তাদের গ্রামে কত দেখেছে। বিয়ের 2 দিন পর এটা নিয়ে ঝামেলা, ওটা নিয়ে ঝামেলা। শাশুড়ির সাথে ঝগড়া, পুরুষদের বউদের শরীরে হাত তোলা, কত কি দেখেছে সে। এসব বিষয়ে তন্নির ভীষণ ভয় ছিল। ও ভয় পেত বিয়ে জিনিসটাকে। তবে সবসময় বিয়ে ভয়ের হয় না। চিরায়ের মতো স্বামী হলে বিয়ে ভয়ের হয় না। তন্নি হাসে না। হুট করে মুখটা মলিন হয়ে গেলে
সে কেঁদে উঠল শব্দ করে। তার মনে হয় সে ত্রিনয়কে ত্রিনয়ের মতো ভালোবাসতে পারছে না। কান্নার শব্দ শুনে ত্রিনয় আচমকা ভরকে গেল। আবারও গাল আঁকড়ে ধরল। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল। তোমার সঙ্গে থাকলেই আমার কান্না পায়। কেন? আমি ভালো না? তন্নি বুকে মৃদু কিল বসালো। ভালো বলেই তো। তুমি সারা জীবন এভাবেই থাকবে তো? মনে থাকবে? ত্রিনয় মাথায় সিটিতে চুমু খেলো। বউ যা বলে তাই। আমাদের একটা সোনালী স্বপ্নের সংসার হবে, মনে থাকবে? থাকবে। তুমি আমায় ভীষণ ভালোবাসবে। ত্রিনয় আরেকটু হাসে, শব্দহীন হাসি। ওকে গভীরভাবে জড়িয়ে ধরে। চাঁদের মতো ভালোবাসবো। তুমি চাঁদকে ভালোবাসো? সেদিন না বললাম তুমিই আমার চাঁদ? কি সুন্দর কথোপকথন। রাত জাগা নিশাচর পাখিগুলো গান শুরু করলো খুশিতে। স্বামী স্ত্রীর ভালোবাসার আলাপে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত খুশি হয়। তন্নি বুক থেকে মাথা তুলল। থুতনি বুকে রেখে ত্রিনয়ের কোমর জড়িয়ে রাখল। দুজন বহুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইল। চাঁদের নিভু আলোতে একে অপরকে দেখে গেল। কি এক অজানা তৃষ্ণায় দুজনের বুক ভার হয়ে এলো। ত্রিনয়ের একটা হাত ধীরে ধীরে উঠে এলো ওর থুতনিতে। সে মুখটাকে উঁচু করে ঠোঁটজোড়া দখল করল। তন্নি প্রথমবারের মতন পাল্টা সায় জানালো। সেও হাতটা দিয়ে খামচে ধরল ত্রিনয়ের মাথার পেছনের ঘন চুলগুলো। রাতের গভীরতায় চাঁদের আলোতে রচিত হলো ওদের নতুন সম্পর্কের, নতুন ভালোবাসার সুখের মুহূর্ত, মিষ্টি মুহূর্ত। দূরের ভবন থেকে ভেসে এলো প্রেমের গান, নব্য ভালোবাসার গান। তন্নি কখনো সরাসরি ত্রিনয়ের রাগ দেখেনি। রাগে ত্রিনয়ের চেহারাটা ওর কাছে অস্পষ্ট। সে শুনেছে বড় এবং নিজেও অনুধাবন করতে পেরেছে, কেননা ত্রিনয় খুব একটা হাসে না। তার মুখটা সবসময় ভোঁতা হয়ে থাকে। তবে আজ তন্নি ভীষণ ভয়ে আছে। সে সিঁড়ির দোরগোড়ায় গুটিয়ে দাঁড়িয়ে আছে। ত্রিনয় এত তাড়াতাড়ি বাড়িতে আসে না। রোজিনা বেগম নিজেও ভয়ে আছেন। জুইকে কোনো ছেলের সাথে দেখেছে সে। তারপর থেকে ওর মাথা গরম হয়ে আছে। অপেক্ষা করছে কখন আসবে জুই। কিছুক্ষণ আগে বেশ শান্ত ভঙ্গিতে এসেছে বাড়িতে। নিস্তুপতা ঝড়ের পূর্বাভাস। ত্রিনয় মাথা এলিয়ে রেখেছে সোফায়। খুব দ্রুত হাতে নিজের কপাল ঘষছে সে। সদর দরজা খুলে রাখা। তখন জুই এলো। তন্নি সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে জিভে কামড় বসে। আহারে, বেচারি আজকে নিশ্চিন্ত মার খাবে। জুই বাড়িতে ঢুকলো ভ্রু কুঁচকে। মা ভাবি এভাবে দাঁড়িয়ে আছে কেন? সে আরেকটু অবাক হলো ত্রিনয়কে দেখে। এমন সময় ভাইয়া বাড়িতে থাকার কথা না। ও ভয়ে ভয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। তন্মধ্যে ত্রিনয় ডেকে উঠল। দাঁড়াও। জুই দাঁড়িয়ে পড়ল। ত্রিনয়কে এগিয়ে আসতে দেখে ভয়ে কাঁপতে লাগলো সে। তন্নি মনে মনে দোয়াদুরুদ পড়ছে। ত্রিনয় আর কোনো কথাই বলল না। এগিয়ে গিয়ে শব্দ করে একটা থাপ্পড় দিল গালে। তন্নি আঁতকে উঠল সেখানে দাঁড়িয়ে থেকেই। রোজিনা অসহায়ের মতো দাঁড়িয়ে। মেয়েটা কি করবে বুঝতে পারছে না। এগিয়ে যাবে নাকি? ত্রিনয় গর্জে উঠল। তোকে মহিলা কলেজে ভর্তি করিয়েছে ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য। আমি কি তোর উপর নজর রাখি না? জুই গাল চেপে ধরেছে। সে কাঁদতে কাঁদতে বলতে চাইল। ভাইয়া, তার আগে ত্রিনয় ধমকে উঠল। চুপ, একদম চুপ। লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। এখন কফি শপে ক্যাফেতে তোমার মুখ দেখা যায়। আদর বেশি করে ফেলেছি আমি, তাই না? আরেকবার এগিয়ে যাওয়ার আগে তন্নি গেল হুড়মুড় করে। ত্রিনয়ের বাহু জড়িয়ে ধরল। মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তুমি? ত্রিনয় বাহু ছাড়িয়ে নিল ঝটকা দিয়ে। ওর দিকে আঙুল তুলে বলে গেল। ওকে শোধরাতে বলবে, ঠিকমতো বুঝিয়ে বলে দেবে, নয়তো একদিন ঠিক মেরে ফেলবো। ছেলেদের সাথে ঘোরাঘুরির শখ থাকলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেব। কথাটুকু বলে সে চলে গেল। তন্নি ঢোক গিলল। মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলবে। রোজিনা এগিয়ে গেলেন না। তিনি সেখানে দাঁড়িয়ে থেকেই বললেন। মনটার ভিতরে একটু ভয় ডর নেই তোর জুই? ত্রিনয়কে তুই চিনিস না, আরও কয়েকটা দিলে শান্তি পেতাম। অবশ্য ওনার চোখেও খানিক জল। ছেলে মেয়ে দুজনই ওনার আদরে। বড় ভাইয়ের শাসনের ওপর মায়ের কথা খাটে না। তন্নি জুইকে ধরল। সে ফোপাচ্ছে। ওকে নিয়ে সে ঘরে গেল। বিছানায় বসিয়ে বলল। দিনকাল কি ভালো জুই? তোমার ভাইয়া কিন্তু সত্যিই রেগে আছে। জুই কাঁধের ব্যাগটা ফেলে দিল বিছানায়।
খ্যাক করে ধমকে উঠল। তুমি প্লিজ কথা বলো না, ভালো লাগছে না। তন্নি চোখ বুজে সেই ধমক সহ্য করে নিল। বেয়াদ্দপ মেয়ে কোথাকার, বড়দেরকে সম্মান দিতে জানে না। ভালো মতো বলার পরও এত কঠোর গলার স্বর। দিন দিনই তন্নি আশ্চর্য হচ্ছে, দুনিয়াতে কি কেউ ভালো নেই? প্রথম প্রথম তাহলে এরা এত ভালো সাজে কিসের আশায়? সে পাশে বসলো, অপমান গিলে নিল স্বামীর আদেশে, কাঁধে হাত রাখলো। বিয়ের আগে সম্পর্ক ভালো না। জুই চেঁচিয়ে উঠল। তোমার থেকে জ্ঞান নেব আমি, তোমার থেকে? তন্নি হতভম্ব হলো, এখানে ওর কি দোষ? সে বলল। আমি তোমার বড়। জুই মাঝপথেই থামিয়ে দিল। তুমি আমার বড় না। কোথায় গিয়ে ভাইয়াকে বোঝাবে তা না করে আমাকে বোঝাতে এসেছো। তুমি কি চাইছো? তোমার মতো আমাকেও এত কম বয়সে বিয়ে দিয়ে দিক? তন্নি রেগে গেল খানিক। কথা হজম ততক্ষণে করা যায় যতক্ষণ সহ্যের সীমার মধ্যে থাকে। সে বলল। তোমাকে তোমার ভাইয়া মেরেছে, আমার সাথে চেঁচাচ্ছ কেন? তোমার ভাইয়া আমাকে বললো তোমায় বোঝাতে, নইলে ঠেকা পড়েছে আমার। তুমি সেই দিনে এই কথাটা বলে, তোমার কি মনে হয় আমার বাবা আমাকে খাওয়াতে পড়াতে পারে না বলে বিয়ে দিয়ে দিয়েছে? মানুষ হিসেবে ভালো মানুষ হও। জুই থাপ্পড় ভুলে গেল। কয়েকদিন ধরে ভাইয়ের আহ্লাদে সে অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের বউকে এত আদরে রাখতে হবে? দাসের মতো রাখা উচিত এদের, নয়তো এভাবেই তো কথা বলবে। জুই ওর দিকে তাকালো। আমি ভালোই আছি, তুমি প্লিজ এখান থেকে যাও। অসহ্য কোথাকার। পারলে ভাইয়াকে এগুলোও লাগাবে, খাওয়ানো পরানো। খাওয়াতে পরাতে না পারলেই লোকে 18 হওয়ার আগেই বিয়ে দিয়ে দেয়। তোমার যে বিয়ে হচ্ছে না তা আমি জানি। সে সেখান থেকে চলে এলো, রাগে মাথা ফেটে যাচ্ছে। এত খারাপ মন মানসিকতা। লোক বাড়ির বউদেরকে সহ্য করতে পারে না কেন? তারা কি উড়ে এসে জোরে বসে, নাকি যে এসে খাওয়ার জন্য পড়ে থাকে? তাদের বাড়িতে কি ভাতের অভাব ছিল? চিনয় পরের বার বাড়িতে ঢুকলো বিকেলে। তন্নি জানালার পাশে দাঁড়িয়ে আছে, মুখ ভার কোমরা। চিনয় ঘরে ঢুকে মানি ব্যাগ ফোন বিছানায় রাখলো। তন্নি প্রতিদিনের মতন এগিয়ে এলো না। ত্রিনয় ভ্রুকুচকে তাকায়। হাতঘড়ি খুলে শার্টের বোতাম খুলতে খুলতে ওকে জিজ্ঞেস করে। কি হয়েছে? বেখালে তন্নি শুনল না। সে আবার ডাকে। আফরোজা। নাম শুনে তন্নি চমকে তাকালো, পিছু ফিরল, উত্তর দিল। কি হয়েছে, মন মরা কেন? তন্নি মলিন হাসে, এগিয়ে এসে সামনে দাঁড়ায়। ত্রিনয় বোতাম থেকে হাত সরালো। তন্নি একে একে খুলতে লাগলো বোতামগুলো। ত্রিনয় এক হাত দিয়ে থুতনি চেপে ধরে ঘুরিয়ে দেখলো মুখটাকে। তারপর চলন্ত হাতটা অপর হাত দিয়ে থামিয়ে দিল। বাধা পেয়ে তন্নি তাকালো। চোখে চোখ পড়লে ত্রিনয় জিজ্ঞেস করলো। জুই কিছু বলেছে? তন্নি আতকে উঠল। না না। ছাড়ো আমাকে। তন্নি চেপে ধরার চেষ্টা করলো। এবারে গিয়ে যদি আবার মারে? সে বলল। আমিও বলেছি কাটাকাটি, দুজন সমান সমান। ত্রিনয় চোখ ছোট ছোট করলো। ওকে ঠেলে সরিয়ে দিল, রেগে গেছে। তন্নি ঠোঁট কামড়ে দিল। ত্রিনয় শরীরের শার্ট ছুঁড়ে ফেলে দিল বিছানায়, কাঁধে তোয়ালে ঝুলিয়ে বলল। কিছু পারো আর না পারো, তর্ক ঠিক পারো, করো তর্ক, আমার কাছে এসো না। তারপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকলো সে। শব্দ করে দরজা লাগালো। তন্নি বোকার মতো দাঁড়িয়ে রইল। যা বাবা, এখন শব্দ সর। এদেরকে আর জীবনে তন্নি কিছুই বলবেই না। ত্রিনয় শুধু ওকেই শাসন করতে জানে। সে নতুন তো, তাই যাকে সব করলাই। এখন থেকে তন্নি বোবা। একটা জামাই তার, তাকে নিয়ে সংসার করতে পারলেই হলো। জামাইয়ের মা বোন দিয়ে ওর কাজ নেই। ওরা তাকে আপন করতে না জানলে সে করবে কোন দুঃখে? আরও স্বামীর মন কষ্ট। সে রাতে তন্নি আর ত্রিনয়ের কাছাকাছি যাওয়ার সুযোগ পেল না। তন্নি হাঁসফাঁস করেছে সম্পূর্ণ সময়। লোকটা এমন কেন? হঠাৎ হঠাৎ মুড পাল্টে যায়। ধ্যাত্তেরি, বিয়ে হওয়াকে শুধুই আনন্দের? যে তন্নি বিয়ের আগে নিজের রেগে মেগে বোম হয়ে থাকতো, সে এখন স্বামীর রাগ সহ্য করছে। ভাবা যায়? রাত পেরিয়ে সকাল হলো। তন্নি সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে। কি এক অভ্যাস হয়েছে, জড়িয়ে না ধরলে ঘুম আসে না। শুধু এতটুকুই হলেই মানা যেত, কিন্তু লোকটা তার সাথে কথাই বলছে না। কি আশ্চর্য! তন্নি কি করবে, কাকে বলবে, কিচ্ছু বুঝতে পারছে না। গোমরামুখ লোকের সাথে যেচে গিয়ে কথা বলা যায়, তাও আবার রেগে বোম হয়ে আছে। ত্রিনয় তার সাথে সকালেও কথা বলল না। নিজের মতো উঠে ফ্রেশ হয়ে
ডাইনিং টেবিলে বসলো। তন্নি খাবার দেওয়ার পর চুপচাপ খেলো। দিতে হবে না কিংবা আরেকটু দাও এমন কথাও বলো না। খাওয়া দাওয়া শেষ করে জুই বাড়ি থেকে বের হওয়ার আগে সে ডেকে উঠল। দাঁড়া। জুই দাঁড়িয়ে পড়ল। তন্নি এক পলক তাদেরকে দেখে চোখ সরিয়ে নেয়। এদেরকে কলিজা কেটে খাওয়ালেও লাভ নেই। দিন শেষে ঠিক দোষ বের করবে। যা খুশি করুক, তার কি। নিজের জ্বালাতেই বাঁচা যায় না, সে চুপচাপ রান্না করে চলে এলো। একবার তাকালো না পর্যন্ত। ত্রিনয় জুইকে বলল। তোকে আমি দিয়ে আসবো। জুই আর কথা বলল না, চুপচাপ এতটুকু রাস্তা ভাইয়ের সাথেই এলো সে। কলেজের গেটের সামনে ত্রিনয় নিজেও নেমে দাঁড়ালো। জুই ভাইকে দেখে আর ভেতরে গেল না। আশেপাশে কত শত শিক্ষার্থী। ত্রিনয় জিজ্ঞেস করলো, কাল তোর ভাবিকে কি বলেছিস? মেয়েটা মনে মনে একটু রেগে গেল। এটাও বলে দিয়েছে। সে মাথা নাড়িয়ে নিল। উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পেল না। ত্রিনয় আশেপাশে তাকালো, গলা খাকালি দিল। শান্ত থাকতে চাইছে কিন্তু পারছে না। সে খুব কষ্টে ভালোভাবে পুনরায় জিজ্ঞেস করলো। আফরোজা তোর থেকে ছোট তাই না, কিন্তু সম্পর্কে? জুই আস্তে করে উচ্চারণ করলো। সম্পর্কে বড়। ভাবিকে মায়ের সাথে তুলনা করা হয় জানিস? জুই মাথা দোলায়। জানে সে। ত্রিনয় তীক্ষ্ণ স্বরে ফের জানতে চায়। তোর ভাবি আগে তোকে কিছু বলেছে? জুই আবারও চুপ, ঠোঁটে কথা নেই। প্রথমে সে বলেছে। ত্রিনয়ের কণ্ঠটা আরেকটু ভারী হলো। তোর ভাবি আগে তোকে কিছু বলেছে? তুই ওকে বলেছিস, তারপর ও তোকে বলেছে। আমি শুধু জানতে চাচ্ছি এত বড় সাহসটা তুই ওকে দিলি কেন? আমার বোনের মুখে মুখে তর্ক করার স্পর্ধা ও পেল কেন? আমি আফরোজাকে বিয়ে করেছি, শখানেক লোক, কাবিননামা, দেনমোহর দিয়ে বিয়ে করেছি। ওর উচিত আমাকে সম্মান দেওয়া, সাথে আমার সম্পূর্ণ গোষ্ঠীকে সম্মান দেওয়া ওর কর্তব্য। তুই কেন নিজের সম্মান নিজে নষ্ট করলি? আমার স্ত্রী আমারই বোনকে এখন থেকে সম্মান দেবে না কেন? জুই হতভম্ব হলো। এখন তো নিজের প্রতি নিজের রাগ লাগছে। ত্রিনয় কিভাবে বলল কথাগুলো? সত্যি তো সে যেচে নিজের সম্মান নিজে নষ্ট করেছে। এই বাবা, ওর মাথাটা ঘুরছে। ত্রিনয় কি কথা বলতে বলতে ওকে বশ করে ফেললো নাকি? বরের বোন হিসেবে তন্নির কাছে তার একটা আলাদা জায়গা থাকার কথা। নিজের জায়গা নিজে নড়বড়ে করেছে সে। তার মানে কখনো কিছু না বললে, মিলেমিশে থাকলে তার সম্মান ঠিক থাকবে। সব এলোমেলো লাগছে। জুই বোকার মতন পাশে তাকালো। ত্রিনয় ওর দিকে তখনও তাকিয়ে আছে। কলেজের গেটের পাশের উঁচু রাস্তায় অনেক মেয়েরা বসে আছে, পাশে কয়েকটা ঝাড়মুলিওয়ালা। ত্রিনয় ওর হাত চেপে সেখানে বসলো। শান্তভাবে জিজ্ঞেস করলো। নতুন বউ সে, কিছু হলে কাকে বলবে প্রথমে? জুই বলল। তোমাকে। ত্রিনয় পাল্টা ওকে বলল। আমার বোনের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলে আমার মান সম্মান কতটুকু থাকবে তার কাছে? আমি কখনো ওকে কিছু বললে ও বলবে না আগে নিজের বোনকে শাসন করো? বলবে কি না? জুই বোকার মতো শুনছে। বলবে। তুই ওর ননদ, বোনের মতো। তুই ওকে উল্টাপাল্টা কথা বললে, ঝগড়া করলে, বিপদে আপদে তোর কাছে আসবে সে? তোকে কখনো বোন হিসাবে মানবে? না। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো। আমি আর কখনো শুনবো তোর ভাবিকে বাজে কথা বলেছিস? জুই সাথে সাথেই উত্তর দিল। না সরি ভাইয়া, কাল একটু রেগেছিলাম, ভাবিও তো বলেছে। সেটা তুই বলার পর। জুই মাথা নাড়ে। আচ্ছা, সমস্যা নেই। একটু মিলেমিশে থাকলে তো আর জাত যাবে না। ওদের নিজের ব্যক্তিগত সম্পর্কে সে কেন আলোচনার বিষয়বস্তু হবে? সে মনে মনে পণ করলো, বাড়িতে গিয়েই ভাবির সাথে কথা বলবে। এখন থেকে আর তর্ক করার প্রশ্নই আসে না। তবুও যদি তন্নি উল্টোপাল্টা কিছু বলে তাহলে সে ভাইয়ার কাছে বিচার দিয়ে দেবে, নালিশ। তখন তো আর তার দোষ নেই, থাকবেও না। তখন বেশি রাত না। ত্রিনয় বেশিরভাগ সময় রাতে খায় না। সে বসেছে টেবিলের চেয়ারে, সামনে কতগুলো পরীক্ষার খাতা। তন্নি ইতস্তত করে ঘরে এলো, তারপর শব্দ করে দরজা লাগিয়ে দিল। ত্রিনয় এদিকে তাকায় না, তার সম্পূর্ণ মনোযোগ খাতায়। তন্নি পড়েছে মহা মুশকিলে। কথা বললে কি সমস্যা? এমন গোমরামুখ হয়ে থাকার কোনো মানে আছে? এর থেকে 2-4টে থাপ্পড় দিয়ে দেওয়া তো বেশি ভালো মনে হচ্ছে। কথা কিভাবে বলবে, কি দিয়ে শুরু করবে? সে ত্রিনয়ের ফোনটা হাতে নিল, কাছে গিয়ে আস্তে করে বলল। আম্মার সাথে কথা বলবো, ফোন দিয়ে দাও। ত্রিনয় ফোনটা হ্যাসকাটানে হাত থেকে নিল, কল দিয়ে পুনরায় ঠাস করে হাতে রেখে দিল। তন্নি কেঁপে উঠল। সেখানে না দাঁড়িয়ে চলে এলো ব্যালকনিতে।
প্রথমে কতক্ষণ আসমার সাথে কথা বলে নূরজাহান কানে নিলেন ফোনটি। জিজ্ঞেস করলেন, ভালো আসোস? তন্নি ন্যাকা স্বরে নাক টানে। না, তোমাদের জামাই আমার সাথে কথা বলে না। কেন, ঝগড়া করেছিস নাকি মাগি? আরে না, ওর বোনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। আমার দিকে তাকায় না পর্যন্ত, কি করবো বলো তো? তন্নি বুকের অস্থিরতায় কেঁদে ফেলল। দ্রুত হাতে চোখ মুছল। কি মুশকিল, পৃথিবীর কোনো মেয়ে এইরূপ পরিস্থিতিতে না পড়ুক। নূরজাহান অপর পাশ থেকে বলতে লাগলেন, কাঁদিস না বউ। তোরে একটা বুদ্ধি দেই, একটু সাজগোজ কর। বেটা মানুষের মন বেশি কঠিন না। বল, আর কখনো করবো না, তাহলেই তো হয়। তন্নি ধমক দিল। তাকাচ্ছেই তো না, সাজলে কি হবে? বুড়ি, ভালো কিছু বলো তো। নূরজাহান জিজ্ঞেস করলেন। তোরে বকাঝকা করছে? না। নূরজাহান হেসে ফেললেন শব্দ করে। তন্নি ভ্রু কুঁচকে তাকালো এ পাশে। চোখের জল গালে দাগ ফেলেছে। তিনি হাসির মধ্যেই বললেন, বলদ, তাহলে ভয় পাইস কেন? করবো না কিছু, কাছে যা, গিয়ে জড়ে টড়ে ধর, রাগ কমে যাবে। তন্নি ফোনটা কেটে দিল। কতক্ষণ ঘুটঘুটে আকাশটা দেখল, তারপর ফিরে এলো ধীর পায়। ত্রিনয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল। তোমার ফোন। ত্রিনয় গমগমে গলায় বলল। যেখানে ছিল সেখানে রাখো। তন্নি সেখানে দাঁড়িয়ে থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। তারপর দিক বিদিক না পেয়ে ত্রিনয়ের গলা চটি ধরল। বলল, আর কখনো কারোর সাথে ঝগড়া করবো না, সত্যি। ত্রিনয় ওকে ছাড়িয়ে নিতে চাইল। ছাড়ো, খাতা দেখছি আমি। পরীক্ষার খাতা? হ্যাঁ। তন্নি এক হাতে খাতাটা বন্ধ করে দিল। সেটার ওপর হাত চেপে ত্রিনয়ের চোখে তাকালো। গরম মেজাজে খাতা দেখলে ঠিকঠাক নাম্বার দিতে পারবে না। ত্রিনয় ভ্রু কুঁচকে বলিল, তুমি সরবে নাকি? না, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সে কান্না করার ভান ধরল। চোখগুলো পিটপিট করলো। ত্রিনয় কতক্ষণ মুখটা দেখল। সেতির মতন আজকেও তার ভীষণ গরম লাগছে। ও তন্নিকে ধরে চেয়ারটা পেছনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। সে বসলো মুখোমুখি হয়ে। তন্নি তার দিকে তাকিয়ে আছে। ত্রিনয় জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে কিসের পরিচয়ে এসছো? তোমার বউ, বাড়ির বড় বউ। বাড়ির বড় বউ না, একমাত্র বউ। তোমাকে কেউ কিছু বললে তুমি আমাকে বলবে, আর তোমাকে কেউ কিছু বলার সাহস কখনোই পাবে না। অন্তত আমি থাকতে তোমাকে কটু কথা বলার সাহস আমি কাউকে দেব না। ঠিক তোমার ক্ষেত্রেও তাই। ঘর ঠিক না থাকলে লোক ঘরের মানুষের কথা শুনবে না। তর্ক করাটাই মুখ্য নয়, ভালোভাবেও তো বোঝানো যায়। তুমি কোথায় পুরো সংসার আগলে রাখবে তা না করে নিজেই প্যাঁচ লাগিয়ে দিচ্ছ। তন্নি নাক টানলো দুঃখে। আমি একা একটা সংসার কিভাবে সামলাবো? ত্রিনয় ওর হাতে হাত রাখলো। আমি আছি না, তুমি তোমার পাশে সবসময় আমাকে কল্পনা করবে, যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবে। আমি কি তোমাকে ছেড়ে যাব? যাবে না? কখনো না। আচ্ছা, আর হবে না। সংসার জীবন বড্ড কঠিন আফরোজা, তোমাকে বুঝতে হবে। পরিস্থিতি সাপেক্ষে জবাব দেওয়া উচিত, এবং সঠিক জবাব অবশ্যই বড়দেরকে দিতে হয়। ছোটদেরকে বোঝাতে হয়, বুঝিয়ে বলতে হয়। ছোটদের সাথে মান অভিমান অসম্মান বিষয়টা খাটে না। ছোটকে স্নেহ করতে হয়, তাদের ভুল হাতে ধরিয়ে শুধরে দিতে হয়। ওদের সাথে তর্ক করতে হয় না। তারপরও অসম্মান টের পেলে চুপচাপ ফিরে আসতে হয়। তর্কটা মুখ্য নয়। তন্নি বোকা নিষ্পাপ কণ্ঠে আওড়ালো। বড়দেরকে বলেও তো সেটা অসম্মান হয়, বেয়াদবি হয়। ত্রিনয় অতিষ্ঠ হয় না। ওর মুখটাকে দেখে গভীর চোখে, আমি বলেছি সঠিক জবাব অবশ্যই যা তা নয়। বুঝেছি। তন্নি এদিকে তাকালো। ত্রিনয় আর জবাব দিল না। তখন থেকে এভাবেই তাকিয়ে আছে। কেমনভাবে যেন পরিমাপ করতে লাগলো সে তন্নিকে। ঘন ভ্রুয়ের নিচে তলোয়ার শানিত দুটি আঁখি দেখে তন্নি ঘাবড়ে গেল। চোখের দৃষ্টিতে মাদক মেশানো। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় ত্রিনয় বসে থাকা চেয়ারটা সরিয়ে দিল। এগিয়ে এলো তন্নির দিকে। তন্নি পা তুলে পিছিয়ে যেতে লাগলো ভয়ে। হুট করে ঘরের আলো নিভে এলো। তন্নি ভীষণ চমকালো। অন্ধকার আধারে সে টের পেল লোকটা বিছানায় উঠেছে। তারপর কথাবার্তা ছাড়াই ত্রিনয় তন্নিকে কাছে টেনে নিল, ভীষণ কাছে, সম্পর্কের অতুল গভীরে। তন্নির শরীরে লজ্জার আকাশ নামল। সে কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল এক প্রকার। জড়তায় হাসপাশে বাকি সময়ে সে আর চোখ খুলল না। উন্মুক্ত গলায় ত্রিনয়ের বেসামাল ঠোঁটের স্পর্শে
লাগাম ছাড়া হাতের ছোঁয়ায় আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তন্নিকে সুস্থ থাকতে দিল না। সে রাতে তন্নি প্রথমবারের মতন ঘুমোতে পারল না। নতুন অভিজ্ঞতা, নতুন অস্থিরতা, ভিন্ন উৎপীড়নের জ্বালা ওকে ঘুমাতেই দিল না। পরের দিন শুক্রবার, ত্রিনয় কাজে যাবে না। সে ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে আছে। তন্নির খোঁজ খবর নেই। ত্রিনয় ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, একটু কি শুয়ে বসে থাকা যায় না? একটা মানুষ এতটা চঞ্চল কিভাবে হয়? বিশ্রামেরও কি দরকার পড়ে না? তার পাশের ঘরটা জুয়েল। তন্নি সেখান থেকে এলো হাসতে হাসতে। ঘরে ঢুকে গম্ভীর বসে থাকা ত্রিনয়কে দেখে হাসি থামিয়ে ফেল। কোমরের কিছুটা জায়গা দেখা যাচ্ছে, ফর্সা শরীরের জায়গাটা একটু বেশি উজ্জ্বল। ত্রিনয়ের চোখ আগে সেখানে গেছে। ঠিকঠাক শাড়িটা পর্যন্ত পরতে পায় না। ঘর থেকে বেরোলে পেঁচিয়ে গুছিয়ে মাথায় ঘোমটা টানে, বস্তার মতো। ত্রিনয় জিজ্ঞেস করল, এত হাসাহাসি কেন? তন্নি মাথার কাপড় ফেলে দিল। সকাল সকাল ভেজা চুল খোপা করে রেখেছিল, সেগুলো উন্মুক্ত করলো দুই হাতে। হেঁটে গিয়ে চিরুনি হাতে নিয়ে বলল, তোমার জন্য কি হাসতেও পারবো না? জুইয়ের ঘরে ছিলাম, ও কলেজের একটা ঘটনা বলেছিল তাই হাসছিলাম। ত্রিনয় চোখ জড়ো করলো। এর মধ্যে ননদ ভাবে মিলেও গেছে। সে বসে থেকে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, ঘরে আমি আছি, তোমার খেয়াল নেই? তন্নি হতভম্ব আওড়ায়। তো কি করব? প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। খারাপ লাগছে? লম্বা চুলে বিশাল জট বেঁধেছে। তন্নি বিরক্ত মুখে জবাব দিল। খারাপ? তারপর মনে পড়তে একটু ইতস্তত করলো। হ্যাঁ, একটু একটু। আমার মনে হয় জ্বর আসবে। জানো, আজ সকালে শরীর কাঁপছিল। ত্রিনয়ের সামনে তার কোনো গোপনীয়তা নেই। কি সুন্দর সরাসরি সব বলা যায়। ত্রিনয়কে তন্নির এজন্য আরও বেশি ভালো লাগে। ত্রিনয় উঠে দাঁড়ালো। তবুও তো টইটই কমছে না। কোথায় যাচ্ছ? ওষুধ আনতে। খেয়ে নিলে জ্বর আর আসবে না। তন্নি আয়নায় ঠোঁট বাঁকায়। অদ্ভুত তার কণ্ঠস্বর। তোমার কপাল কি কখনো সোজা হয় না? ত্রিনয় ফোন পকেটে রাখা বাদে ওর দিকে তাকালো। ফলস্বরূপ আরও কয়েকটা ঘাত ফুলল কপালে। জিজ্ঞেস করল, কেন, কপালে কি হয়েছে? তন্নি আয়নার সামনে থেকে এসে ত্রিনয়ের সামনে দাঁড়ালো। পা উঁচু করে কপালটা স্পর্শ করার চেষ্টা করলো। ব্যর্থ হতে ত্রিনয় তার কোমর জড়িয়ে ধরে উঁচু করলো। সে কপালটা ছুঁয়ে বলল, সবসময় এতগুলো ভাঁজ থাকে, আমার এটা পছন্দ না। এভাবে সোজা রাখবে। সেদিকে ত্রিনয়ের খেয়াল নেই। সে একখানে গলার লাল জায়গাটায় তাকিয়ে থেকে মুখ এগিয়ে নিল সেখানে। খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পেতেই তন্নি গলা জড়িয়ে ধরল। হেসে উঠল সে। চুল খামচে বলল, সুসুই লাগছে আমার। ত্রিনয় মাথা উঠালো। বিরক্ত হয়েছে নাকি রাগ করেছে বোঝা গেল না। তার মতিগতি টের পেয়েই ঠোঁটগুলো হাত দিয়ে চেপে ধরল তন্নি। বাইরে দেখিয়ে বলল, দরজা খোলা আছে, জবাই এসে পড়বে, ছাড়ো। ত্রিনয় ফের কোমরে চাপ দিতেই তন্নি খিলখিল করে হেসে উঠল। বলল, ভর্তা হয়ে যাচ্ছি তো। ত্রিনয় ওকে নামিয়ে দিল। কপালে চুমু খেল। বাইরে যাচ্ছি, কিছু লাগবে তোমার? তন্নি আবদার করল। আমাকেও একটু বাইরে নিয়ে যাবে? একঘেয়েমি লাগছে আমার। আজ যাবে? তন্নি মুখ ঘুরিয়ে নিল। তাছাড়া আর কোন দিন? সকাল থেকে তো কলেজ শুরু। ত্রিনয় একটু ভেবে বলল। আচ্ছা, বিকেলে। তন্নি খুশি হয়ে গেল। ত্রিনয় বের হয়ে গেলেই সে চুলে মনোযোগ দিল পুনরায়। একা থাকলে বাড়ির কথা মনে পড়ে, মায়ের কথা, দাদির কথা, পুকুর পাড়ের কথা। তন্নি তখন কি যে খারাপ লাগে সে কাউকে বলতে পারে না। ত্রিনয়কে বললে ত্রিনয় একটু আধটু সান্ত্বনা দেয়। তাতে কেবল সাময়িক কষ্ট লাঘব হয়। দুঃখ কি আর ভোলা যায়? মেয়েদের জীবনটা কত কষ্টের। তন্নির বর ভালো বলে, নইলে তন্নি কষ্টে দুঃখে কবেই মরে যেত। এতদিন পর্যন্ত সংসার করতে হতো না। এত আহ্লাদ পাওয়ার কথাই ছিল না। রান্নাবান্না সে করে না। সে কাজের মেয়েটাকে টুকটাক সাহায্য করে। তার ঘাড়ে সবাইকে খাওয়ানোর আর রান্না বাড়ার তদারকির দায়িত্ব। রোজিনা জুই ভীষণ ভালো ব্যবহার করে। জবা খুব মিশুকে। ত্রিনয় না থাকলে সে এখানে এসে বসে থাকে। চুল আঁচড়ানো শেষ হলে তন্নি শুয়ে পড়ল। এতক্ষণ টের পায়নি শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকালে আরও খারাপ লাগছিল। তন্নি তাড়াহুড়ো করে কতগুলো ভাত খেয়েছে। খাওয়ার ওপরে কথা নেই। ভাত খেয়ে শরীর চাঙ্গা হয়ে গেছে। শুয়ে সে ঘুমিয়ে পড়ল।
দাদি বলেছিলেন বিয়ের বছর বেশি ঘুম পাবে। কথাটা সত্য, কিন্তু রাতে সজাগ থাকার ফলে ঘুম পাবে এটা সে জানতো না। দাদি তো এটা বললে না। তন্নি ত্রিনয়ের কথা মতো বিকেলে তৈরি হলো। চুল আঁচড়ে খোপা করলো। মস্ত খোপাটা ঢিলে হয়ে পড়লো ঘাড়ের ওপর। শীতের দুপাশে কয়েকটা চুল বের করা। আকাশি রঙের শাড়িটায় গাঢ় নীল পাড়। বিয়েতে পেয়েছিল শাড়িটা। সে চোখে কাজল পরল, ঠোঁটে লিপস্টিক, কানে একজোড়া ঝুমকো। তন্নি আয়নায় তাকালো। সুন্দর লাগছে। ত্রিনয় দেখে কি বলবে, সুন্দরী নাকি রূপবতী? অবশ্য ত্রিনয় সেভাবে কিছু বলেই না। মাথার খোপাটা খালি খালি লাগছে। তন্নি উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল মেলে ধরল। আয়নার সামনে আরেকটু ঢং করে তারপর বের হলো ঘর থেকে। ত্রিনয় নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে। তন্নি জানলা দিয়ে উকি দিল। ত্রিনয় দরজাটা খুলে দিল। মেয়েটা হাঁ করে ওকে দেখতে দেখতে ভেতরে বসলো। ত্রিনয়ের শরীরেও আকাশি রঙা শার্ট, কালো প্যান্টের সাথে সেটা ইন করা। হাতের কনুই পর্যন্ত গুটিয়ে রাখা শার্টের হাতা, কবজিতে কালো বেল্টের ঘড়ি, গোছানো চুল। তন্নি নড়েচড়ে বসলো। নিজের মুগ্ধতা একপাশে রেখে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? ত্রিনয় সামনে তাকিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে উত্তর দিল ছোট করে। সুন্দর। তন্নি মুখ গোমরা করলো। সুন্দর তো সেদিনও বলেছিল। আর কিছু জানে না বোধহয়। ও কানের পাশে চুল গুছলো। তুমি আমার দিকে তাকাওনি, শুধু সুন্দর বাদে আর কিছুই নেই? ত্রিনয় মিররে ওর অভিমানী গাল ফোলানো মুখটা দেখল। চোখ ভর্তি কালো কাজল। ত্রিনয়ের হৃদস্পন্দন বেড়ে যায় অচিরাত। সে ঠোক কেলে, তারপর ধীম আওয়াজে আওড়ায়। প্রাণনাশিনী। তন্নি চোখ ছোট করে ওর দিকে তাকালো। বুঝলো না কথাটা। স্পষ্ট করে বললে তো। গাড়িটা শোলাকিয়া পার হয়েছে। মসজিদের সামনে দিয়ে গুরুদয়ালের সামনে পর্যন্ত পৌঁছালো। মুক্ত মঞ্চের সামনে একটা ফুলের দোকান। সেখানে কয়েকটা বেলি ফুলের গাছড়া ঝুলছে। ত্রিনয় দোকান থেকে চোখ সরিয়ে তন্নির দিকে তাকালো। খোপা খালি। ত্রিনয় কি করবে বুঝতে পারল না। তন্নি বড় বড় চোখে আশপাশ দেখছে। কত কত ছেলে মেয়ে। কাঁধে মাথা রেখে বসেছে কেউ। কেউ কেউ ফুচকা খাচ্ছে। ত্রিনয় ডাকলো। আফরোজা, তন্নির ধ্যান ভঙ্গ হয়। ফুল কিনবে? তন্নি আশপাশ দেখে বলে। কোথায়? তারপর দোকানটা দেখতে পেয়ে খুশি হয়। উৎফুল্ল আননে বলে। হ্যাঁ, একটা বেলি ফুলের মালা আনবে, খোপায় দেব। ত্রিনয় বের হয়ে যায় গাড়ি থেকে। তন্নি নিজেও বের হলো। তবে সেখান থেকে নড়ল না। চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রইল। ত্রিনয় কতগুলো গোলাপ এনেছে। টকটকে লাল গোলাপ, একটা বেলির গাছড়া। সেগুলো পেয়ে তন্নি খুব খুশি হলো। বুকে চেপে ঘ্রাণ শুকে নিল। তারপর বলল, এটা তো মাথায় দেয়, খোপায় পরিয়ে দাও। আমি? আর কেউ আছে? দাও। তন্নি ওর দিকে পিঠ করে দাঁড়ালো। ত্রিনয় বেশ সময় নিয়ে বহু কষ্টে সেটা খোপায় পেঁচিয়ে দিল। তন্নি গোলাপগুলো দেখছে। পড়ানো শেষ হলে ত্রিনয় বলল, নাও, পারফেক্ট। ফুচকা খাবে? তন্নি মাথা নাড়ে। ত্রিনয় গিয়ে ফুচকালো। তন্নি বেশ কতগুলো খেলো। খাওয়ার সময় সামনের চুলগুলো ওকে বেশ বিরক্ত করলো। ত্রিনয় মায়া হাতে সেগুলো কানের পাশে গুঁজে দিয়েছে। তারপর গাড়িটা পুনরায় পুরাতন বই বাজার পার হয়ে আখড়া বাজার যেতে সে পেট চেপে ধরল। ব্যথা করছে। ত্রিনয় উদ্বিগ্ন হলো। বাড়িতে চলে যেতে চাইলে তন্নি না করলো। আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। বোধহয় বৃষ্টি আসবে। তন্নির বহুদিনের শখ বরের সাথে বৃষ্টিতে ভেজা। সে নিজের পেট ব্যথা ভুলে গেল। জানলা দিয়ে মাথা বের করে আকাশের দিকে তাকিয়ে রইল। রাস্তার লোকজন কমে যাচ্ছে। সবাই নিজেদের বাইরের দোকান গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। তন্নি বয়ে পড়েছে। এমন বৃষ্টিকে বলে হিলসে গুড়ি। সে মুখটাকে উঁচু করলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিল তার সুশ্রী মুখটা। গৌরাঙ্গ বাজার পৌঁছতেই জোরে বৃষ্টি শুরু হলো। রাস্তাঘাট সব ফাঁকা। খুশিতে তন্নি চিৎকার দিল। মুখ হাত ভেতরে এনে ত্রিনয়ের বাহু জড়িয়ে ধরল। চলো না বৃষ্টিতে ভিজি। ত্রিনয় আকাশের অবস্থা পর্যবেক্ষণ করে বলল, অসময়ে বৃষ্টিতে জ্বর আসবে। আসবে না, চলো। আচ্ছা, আমি একাই যাই। ত্রিনয় তাকালো তার দিকে। এমন আকুল নয়নে তাকিয়ে থাকলে না করা যায়। সে আস্তে করে মাথা নাড়ল। তন্নি চটপট করে বের হয়ে গেল। দু কদম গিয়ে ফিরে এসে সিটের সামনে রাখা ফুলগুলো তুলে নিল। জানলা দিয়ে পুনরায় বলল, চলো না।
ত্রিনয় এক ভ্রু উঁচু করল। তোমার কাছে কে বেশি প্রিয়, আমি নাকি বৃষ্টি? তন্নি লাজুক হাসে। বড় বড় জলকণা তার মুখ গাল বেয়ে ঠোঁটে পড়ে। তুমি তুমি পাশে বলেই তো বৃষ্টি সুন্দর। ত্রিনয় কিভাবে যেন হাসে। তন্নির চোখ জড়িয়ে যায়। সে গাড়ির সামনে ফুলগুলো হাতে নিয়ে 2 হাত মেলে দাঁড়ায়। আকাশের পানে মুখ করে তাকিয়ে থাকে। চোখগুলো বন্ধ হয়ে যায়। ত্রিনয় থুতনিতে হাত রেখে ওকে দেখল বহুক্ষণ। একটা বৃষ্টি কন্যার বৃষ্টিবিলাস তাকে পুনরায় ডুবিয়ে মারল। বীজে ঠোঁটে মিশে যাওয়ার অদম্য ইচ্ছে ওকে আক্রমণ করলো। সে ফোন বের করলো। মাথায় বেলি, বুকে গোলাপ জড়িয়ে ঝুম বৃষ্টির নিচে শাড়ি পরা ভেজা কায়ার মেয়েটার একটা ছবি তুলল সময় নেয়। তারপর সেটা ফোনের হোম মেনুতে ওয়ালপেপার হিসেবে সেট করলো। থুতনিতে আঙুল রেখে ঠোঁট এলিয়ে হাসলো। তারপর সে বের হয়ে এলো, দরজা লাগিয়ে সেখানে হেলান দিয়ে। অসময়ের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকেও ভিজিয়ে দিল। আকাশ রঙের শার্টটা জড়িয়ে পড়ল গায়ে। একটু আগে বলেছে পেট ব্যথা করছে, এখন দেখো কিভাবে হাসছে। এ মেয়ের বুঝি কোনো কষ্ট নেই? ত্রিনয়ের মনে হলো তন্নি ওকে কানে কানে বলছে। তুমি পাশে থাকলে আমার কোনো কষ্ট নেই। তারপরে সে একখানে দেখে গেল তন্নিকে, মুগ্ধ অপলক দৃষ্টিতে। বৃষ্টির সুরে সুরে গান বাজলো। এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি বাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। বিয়ের জীবন ভালোই কাটছে। ঝগড়া খুনসুটি আদরে আদরে তন্নির বিবাহিত জীবন দারুণ উপভোগ্য। সেদিন রাতে ত্রিনয় ল্যাপটপের সামনে বসেছে। কথা বলতে গেলে তো একটা টপিক লাগবে। তন্নির এখন ঝগড়া করতে মন চাইছে। সে চুলে বেনি করতে করতে আয়নায় তাকালো। কি মনে করে যেন হেসে ফেলল। তারপর ত্রিনয়কে শুনিয়ে শুনিয়ে বলল। সেদিন যে আমায় মেরে ফেলতে চাইছিল, তার কোনো প্রেমিকা ছিল বুঝি? ট্রেনের হাতটা কিছু মুহূর্তের জন্য থামলো, পুনরায় চলতে শুরু করলো। উত্তর এলো না। দূর হলো না। তন্নি পুনরায় জিজ্ঞেস করলো। বিয়ের আগে তোমার সত্যি কোনো পছন্দ ছিল না? প্রেমিকা ছিল না? ট্রেনয় চেয়ার ঘুরিয়ে বসলো। একজন খাটের এপাশে, আরেকজন ওপাশে। ট্রেনয় ঠোঁট কামড়ে ছেড়ে দিল। তোমার তো প্রেমিক ছিল, তা আমি জানি। তন্নি আতকে উঠল। মোটেই না। আমি এসব হারাম কাজকর্ম জীবনেও করিনি। কসম কাটতে হবে না, সত্যি আমি জানি। তন্নি হাতে চিরুনি উঠিয়ে ধরল। একদম বাজে অপবাদ দেবে না আমায়। আর আমি কখনো প্রেম করিনি। ত্রিনয়ের চোখ দুটো ধরত। সে কপট হেসে বলল। তাহলে রবিউল কে ছিল? নামটা শুনে তন্নির একটু আজব লাগলো প্রথমে। তারপর নিজের মনোভাব মনে আসতে ঠোঁট উল্টে বমি এলো। মুখটা হতভম্ব হলো। ওর নাম ত্রিনয় জানলো কিভাবে? সে প্রতিবাদ করলো মিনমিন করে। ওকে দেখলে সবার মতো লাগতো না। আমি নিজে বুঝতে পারিনি। বোধহয় একটু আধটু পছন্দ ছিল, কিন্তু বিশ্বাস করো, একদম সত্যি করে বলছি, আমি এখন ওর কথা ভাবলেও বমি পায় আমার। আমার তো তুমি আছো, কোথায় বাঘ আর কোথায় রাম ছাগল। ইস! শেষে দুটি লাইন তন্নি লজ্জা লজ্জা ভাব করে বলল। ত্রিনয় ভ্রু দুটো কুঁচকে রাখলো। উঠে বিছানায় বসলো। তন্নিকে পাশে ইশারা করলো বসার জন্য। তন্নি বেলির শেষ প্রান্তে ফিতে পাততে পাততে জানতে চায়। কেন? বসো, তোমার সাথে কথা বলি। তন্নি বসলো না, উল্টো বলল। তোমার ফোনটা দাও, শিলার সাথে একটু কথা বলবো। নাম্বার বলে দেওয়ার পর ত্রিনয় ফোন দিয়ে দিল। শিলার মা ফোন ধরল। তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করলো। শিলা ফোন কানে নিতেই উচ্ছ্বসিত হলো। আমি আর বলছিলাম জামাই পেয়ে আমাকে ভুলেই গেছিস। তন্নি হেসে ফেলল। না রে, বাপের বাড়ি কাউকে ভোলা যায় না। শিলা আস্তে করে জিজ্ঞেস করলো। তুই ভালো আছিস তন্নি? ভাইয়া কেমন? তন্নি আড়ে আড়ে সেদিকে তাকায়। তারপর মুগ্ধতায় উপচে পড়া চোখ নিয়ে পুনরায় হেসে ফেলে। উত্তর দেয়। হ্যাঁ, অনেক ভালো। তোর ভাইয়া ভালো না থাকলে আমার আর ভালো থাকা হতো না। ভালো হলেই তো ভালো। তন্নি ঠোঁট কামড়ে বলল। রবিউলের কি খবরে? শিলা বোকা বনে গেল। একটু চুপ থেকে ফুঁসে উঠল। তোকে জুতা দিয়ে পেটানো দরকার। বিয়ের পর সব জিজ্ঞেস করেছিস। তন্নি উল্টো ধমক দিল। বেশি বুঝিস। আমি আমার জামাইকে ভালোবাসি, জান প্রাণ কলিজা দিয়ে ভালোবাসি। ওই মদনটার কথা হঠাৎ মনে পড়লো। নিজের উপর নিজেরই রাগ লাগছে আমার। শিলা দমে গেল। স্বাভাবিক হলো তার কণ্ঠস্বর। ওর কথা জানি না এখন। কদিন আগে কোনো মেয়ে নিয়ে পালিয়েছে।
শালা কি ভালো ছিল। কি সুন্দর সুন্দর কথা বলতো, মনে আছে তোর? থাকবে না কেন? তন্নি, সুখবর কবে শুনবো? তন্নি লজ্জা পেল। হ্যাঁ, বছরখানিক যাক তারপর। আচ্ছা রাখি, ও বসে আছে। শিলা ঢং করে বলল,